भारत माता की जय। जय हिंद। जय हिंद। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে আমরা শ্রীনগর থেকে বেরিয়ে আমরা যাব কার্গিল। আমাদের লে লাদাখ ভ্রমণে পরশু দিন সন্ধ্যাবেলায় আমরা এসে পৌঁছেছি এই শ্রীনগর। কালকের দিনটা আমরা কিন্তু পুরোটাই শ্রীনগরে ছিলাম। মূল উদ্দেশ্য, যারা ট্রেনে এসেছেন তারা কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে জম্মু, জম্মু থেকে গাড়িতে এসে পৌঁছেছেন শ্রীনগর। আমাদের লে লাদাখের জার্নি একটা বড় জার্নি, কঠিন জার্নি। তার আগে একটু রেস্ট নিয়ে শারীরিক মানসিকভাবে চাঙ্গা হয়ে আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছি কার্গিলের উদ্দেশ্যে। আমাদের সমস্ত গাড়িগুলোর উপরে লাগেজ তোলা হচ্ছে। লাদাখ ভ্রমণ কিন্তু সময় সাপেক্ষ, শারীরিক ধকল সাপেক্ষ এবং তার সাথে অবশ্যই খরচ সাপেক্ষ। এই শ্রীনগর থেকে আপনারা যখন লে যাবেন, লের উচ্চতা প্রায় 11,000 ফুটের বেশি। তো এই উচ্চতায় যত ধীরে ধীরে উপরে উঠবেন তত আপনার শারীরিক কষ্টটা কম হবে। তো সেই কারণে আমরা শ্রীনগর থেকে একটা রাত কাটাবো কার্গিলে। কার্গিল থেকে পরের দিন আমরা যাব লে। খরচের বিষয়টা ম্যানেজ করার জন্য গ্রুপে আসা সব থেকে ভালো। যত বড় গ্রুপ হবে খরচ কিন্তু তত কম হবে। এই যে অদ্রিরাজের কিন্তু খুব উৎসাহ এই সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব নিয়ে। অদ্রির কোন ক্লাসে এখন? 6। তাহলে অদ্রি হচ্ছে ক্লাস 6। ও কিন্তু চলেছে লাদাখ ভ্রমণে। এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি? আশা করছি কোনো অসুবিধা হবে না। মানে লাদাখ কিন্তু সকলেই ভ্রমণ করতে পারে। 29শে মে সকাল 7:35 শ্রীনগরকে বাই বাই বলে আমরা এখন এগিয়ে চলেছি কার্গিলের দিকে। শ্রীনগর থেকে আমাদের এই যে কার্গিল যাত্রাপথ, 4টে গুরুত্বপূর্ণ জায়গা আমরা পেরোবো। প্রথম সেটা হচ্ছে সোনমার্গ, তারপরে হচ্ছে জোজিলাবাস, তারপরে দ্রাস এবং তারপরে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এরপরে আমরা পৌঁছে যাব কার্গিলে। কার্গিলে তার যে আমরা রাত্রিবাস করবো এবং এই জায়গাগুলো যখন আমরা পেরোতে থাকবো সেই জায়গাগুলো যেমন দেখাবো, সেই জায়গাগুলো নিয়ে আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। লাদাখ আপনারা জানেন 3ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে শ্রীনগর থেকে গাড়িতে লে পৌঁছে সেখান থেকে লাদাখ ভ্রমণ। দ্বিতীয় হচ্ছে মানালি থেকে গাড়িতে লে পৌঁছে সেখান থেকে লাদাখ ভ্রমণ। এবং সরাসরি ফ্লাইটে লে পৌঁছে সেখান থেকে লাদাখ ভ্রমণ। ওই সামনে দেখা যাচ্ছে হযরতবাল মসজিদ। এখানে গাড়ি পিছু এই চেকপোস্টে আমাদের টেম্পো ট্রাভেলারের জন্য 100 টাকা করে, আর ইনোভা, বোলেরো, জাইলো এই ধরনের যে গাড়িগুলো সেগুলোর জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। এইসব টাকা কার নির্দেশে ওঠে, কোথায় যায় কে জানে। এই হচ্ছে বাখরেওয়ালের দল। পশুপালনই হচ্ছে এদের জীবিকা। এই যে নদীটা নালা সিন্ধ এখন কিন্তু আমাদের পাশে চলবে। সকালে ব্রেকফাস্টে চাউ আছে, পুরো প্যাকেট কন্টেনার সবাইকে দেওয়া হয়েছে, আর একটা করে চামচ। খেয়ে নিই। ক্যামেরা ধরে বাসের মধ্যে খেতে একটু অসুবিধা হচ্ছে। খেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। কার্গিল যাওয়ার পথে আমরা এখন এসে দাঁড়িয়েছি কাঙ্গান, আর এখানে পাশ দিয়ে বয়ে যাচ্ছে নালা সিন্ধ। এটা কিন্তু সিন্ধু নদী নয়, এটার নাম হচ্ছে নালা সিন্ধ বা সিন্ধু নালা। সোনমার্গ পর্যন্ত এই সিন্ধ নালা আমাদের পাশে যাবে। প্রবল জলের বেগ। এইসব পাহাড়ি নদী বরফ গলা জলে পুষ্ট। তো গরমকালে বরফ বেশি গলে এই নদীগুলোতে, গরমকালে জল কিন্তু বেড়ে যায়। ওই যে উপরে দেখুন পাহাড়ের মাথায় এখনও কিন্তু অনেক বরফ রয়েছে। আজকে মে মাসের 29 তারিখ,
তাও এখন এই পাহাড়গুলো কিন্তু খুব একটা উঁচু পাহাড় নয়, কিন্তু এই পাহাড়গুলোর মাথায় এখনও বরফ রয়েছে। দিন 15-এর মধ্যে হয়তো এই বরফ এখানে আর থাকবে না, এই বরফ কিন্তু গলে যাবে। কফি বানিয়ে আনা হয়েছিল, কফিটা কিন্তু বেশ কড়া কফি। আমরা শ্রীনগর থেকে একটা রাত কাটাবো কার্গিলে। কার্গিল থেকে পরের দিন আমরা যাব লেতে আমরা 2টো রাত কাটাবো। তারপরে লে থেকে আমরা খারদুংলা পাস পেরিয়ে যাব হুন্ডার, সেখানেও আমরা 2টো রাত কাটাবো। সেখান থেকে আমরা যাব প্যাংগং লেক থেকে আমরা আবার ফিরে আসবো লে থেকে আমরা লে মানালি হাইওয়ে হয়ে এক রাত কাটাবো কেলংয়ে, তারপরে রাত কাটাবো মানালি থেকে আমি যাব দিল্লি থেকে ফ্লাইটে ফিরে যাব কলকাতা। তো ওই সামনে দেখুন তাল বরফ জমে রয়েছে। যারা সোনমার্গ পর্যন্তই যাবেন তারা এখানে দাঁড়িয়েছেন, সেই বরফের উপর কিছুক্ষণ সময় তারা কাটাচ্ছেন, কিন্তু আমাদের হাতে তো সেই সময় নেই, আমাদের জজিলা পাস পেরোতে হবে। আমরা সোজা সোনমার্গ পেরিয়ে চলে যাবো জজিলা পাসের দিকে। আমরা মাঝ রাস্তায় আর কোথাও দাঁড়াবো না। ওয়েলকাম টু সোনমার্গ। আগে এই ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো যেত, এখন কিন্তু এই ব্রিজটা বন্ধ আছে, তার বদলে তৈরি হয়েছে নতুন রাস্তা। সামনে দেখুন পাহাড়ের উপরে কত বরফ, আর সেই বরফের উপর রোদ পড়েছে, চকচক করছে, বলতে যেন রূপোর পাতে মোড়া পাহাড়গুলো। সারা বছর যাতে জজিলা পাসের মধ্যে দিয়ে যাতায়াত করা যায়, সেই জন্য জজিলা পাসের দিককে দিয়ে একটা টানেল তৈরি করা হচ্ছে, জজিলা টানেল। সেই টানেল তৈরির কাজ কিছুটা এগিয়েছে, কিন্তু এখনও হয়তো বছর 2 লাগবে পুরো সম্পূর্ণ হতে। এবং এই জজিলা টানেল যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই শ্রীনগর থেকে লে সারা বছর যাতায়াত করা যাবে। এই টানেলটা হবে অল ওয়েদার টানেল। এখন শীতকালে বরফ পড়ে 6 মাস এই শ্রীনগর লে হাইওয়ে বন্ধ থাকে এই জজিলা পাসের এই জায়গায়। এই যে ব্রিজ দেখছেন, এটা কিন্তু একদম জজিলা টানেলের সাথে কানেক্টেড। গাড়ি এই ব্রিজের উপর দিয়ে এসে পাহাড়ের ভেতর দিয়ে চলে যাবে, একদম জজিলা টানেল পাস করে ওপারে আমরা বেরোবো। কিন্তু তৈরি হতে এখনও বছর 2 লাগবে। এই হচ্ছে বালতালের বেস ক্যাম্প অমরনাথ যাত্রার জন্য। জুলাই মাস থেকে যখন অমরনাথ যাত্রা শুরু হবে, এখানে তখন আপনারা দেখতে পাবেন ষাট তীর্থযাত্রীদের তাবু। জজিলা পাসের উচ্চতা মাত্র 11,649 ফুট। পুরো লাদাখ ট্যুরের সময় যতগুলো পাস পেরোতে হয়, জজিলা পাসের উচ্চতা তাদের মধ্যে সব থেকে কম, কিন্তু তাও এটা লাদাখের অন্যতম দুর্গম পথ। হিমালয়ের পশ্চিম পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত জজিলা পাস কাশ্মীর এবং লাদাখের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সংযোগকারী গিরিপথ। পুরো বরফের দেওয়াল হয়ে গেছে, এত বড় পাস। 1 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ শ্রীনগর লে জাতীয় সড়কের অংশ জজিলা পাস জম্মু কাশ্মীরের জাসকার রেঞ্জের মধ্যে পড়ে। সোনামার্গ থেকে জজিলা পাসের দূরত্ব 9 কিলোমিটার। এই জায়গাটাকে 0 পয়েন্টও বলে। জুলাই আগস্ট মাস লাদাখ ভ্রমণের পিক সিজন, সেই সময় জজিলা পাসে 3-4 ঘন্টা আটকে থাকাটা কিন্তু খুবই স্বাভাবিক ঘটনা। জজিলা পাস প্রতি শুক্রবার বন্ধ থাকে, কোনো গাড়ি আসা যাওয়া এখানে করতে পারে না। শুক্রবারকে ড্রাই ডে বলা হয়, সুতরাং এই কথা মাথায় রেখে লাদাখের ট্যুর প্ল্যানটা কিন্তু আপনারা করবেন। বেরোচ্ছি আমরা এখন জজিলা পাস। এখন আমরা এসে হাজির হয়েছি জজিলা পাসের 0 পয়েন্ট। সোনমার্গ থেকে জজিলা পাসের এই যে 0 পয়েন্ট, সেটা হচ্ছে 9 কিলোমিটার মতো রাস্তা। যারা সোনমার্গ আসেন, সোনমার্গ থেকে আলাদা গাড়ি নিয়ে আসেন এই 0 পয়েন্ট। আর আমাদের মতো যারা কার্গিল যাবেন, মানে লে লাদাখ যাচ্ছেন, তারা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই বরফ উপভোগ করে
তারপরে আবার এগিয়ে চলেন কার্গিলের পথে। পুরো লাদাখ ভ্রমণের মধ্যে যতগুলো পাস পড়বে তার মধ্যে সবচেয়ে কম উচ্চতার পাস হচ্ছে এই জজিলা পাস, মাত্র 11,649 ফিট। কিন্তু সবচেয়ে বিপজ্জনক পাসগুলোর মধ্যে অন্যতম এই জজিলা পাস। আজকে মে মাসের 29 তারিখ, চারিদিকে শুধু বরফ দেখুন। যদি বরফের উপর হাঁটতে হয়, বরফের উপর যেতে হয়, তাহলে কিন্তু বরফের জন্য একটা জুতো নিয়ে নেবে। মানে এখানে এখন এই মুহূর্তে যা বরফ রয়েছে, জুতোর ভেতরে বরফ ঢুকে যাবে, আপনার মোজা জুতো সব কিন্তু ভিজে যাবে। সেই কারণে বরফের এই জুতোটা নেওয়া কিন্তু জরুরি। এরা 200 টাকা করে বলছিল, কিন্তু 200 টাকাটা হচ্ছে অনেক বেশি রেট, হচ্ছে 100 টাকা প্রতিটা জুতো। আমরা এখান থেকে জুতো নিলাম, জুতো নিয়ে এবার বরফের উপর আপনি হেঁটে বেড়ান বা স্নো বাইক যা খুশি করুন, কিন্তু যদি বরফের উপর হাঁটতে হয় তাহলে এই জুতোটা নিয়ে নেবে। আমাদের আলটিমেটলি রফা হয়েছে কত টাকায়? কত টাকা রফা হলো সুমজিৎ? 1100 টাকায় রফা হয়েছে। 1800 থেকে 1000 আমরা করবো ভেবেছিলাম, করতে পারিনি। এই যে গাড়ি থেকে আমরা নামলাম, নেমে জাস্ট এখানটা এসে দাঁড়িয়েছি। স্নো বাইকগুলো এখানে আসবে, এখান থেকে এসে ওই উপরটা পর্যন্ত নিয়ে যাবে, আবার এখানে আমাদের নামিয়ে দিয়ে যাবে। তার বদলে দিতে হবে 1000 টাকা করে। ফার্স্ট টাইম আমি এখানে এরকম স্নো বাইক করবো। উফ, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে, দুর্দান্ত সব এক্সপিরিয়েন্স। এবছর হচ্ছে স্কুবা করেছি, এই হচ্ছে স্নো বাইকিং। দেখুন দেখুন, সবারই আগে ইনি বুকিং করে দিয়েছেন। এই এসে গেছে আমাদের স্নো বাইক। দুর্দান্ত এনজয় করছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। বরফের উপর দিয়ে ছুটে চলেছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। ব্যাস মাত্র কয়েক মিনিটের ব্যাপার। থ্যাংক ইউ ওয়াসিম ভাই। জুতা দো পয়সা লো। স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল কেমন লাগলো? দারুণ দারুণ। এই কোন তলে কেমন লাগছে স্নোফল? দুর্দান্ত দুর্দান্ত। এনজয় এনজয় এন্ড এনজয়। গাড়িগুলো 3টে পরপর দাঁড়িয়েছে, লাগেজগুলো উপরে কভার করছে, আর সেই ফাঁকে আমরা এখানে বেশ কিছু ছবি তুলে দিচ্ছি। কত রকম পোজ দিতে পারো দেখি? 1 2 3 4, ও তো একই হয়ে যাচ্ছে। 5, 2 হাত তুলে 6, হাফ ডজন পোজ। ওইদিকে সামনে, ওইদিকে আমরা যাব। সামনে হচ্ছে দ্রাস, তারপরে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। যাবো আমরা দ্রাসের উপর দিয়ে, যদিও দ্রাসে হয়তো আমরা দাঁড়াবো না। সোনামার্গ থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হবে জজিলা টানেল। ওয়েলকাম টু কার্গিল। এখানে চেকপোস্টের সমস্ত কাগজপত্র দেখানোর পরে ওদিকে যাওয়ার অনুমতি মিলবে। লাদাখ পুলিশ মিনামার্গ পুলিশ চেকপোস্ট, সেখানে সমস্ত ডকুমেন্ট চেক হবে। ডকুমেন্ট নয়, মুখে গিয়ে বলে দিতে হয় কজন লেডিস কজন জেন্টস, তাহলেই হয়ে যায়। এখন আর ডকুমেন্টস চেক হয় না, করোনার সময় ডকুমেন্টসগুলো চেক হতো। এই যেন মনে হচ্ছে বড় বাজারে ট্রাক দাঁড়িয়ে আছে। এখন আমরা পেরোচ্ছি মাতিয়ান গ্রাম। জজিলা পাস পেরোনোর পরে আমরা পেরোলাম মাতিয়ান, আর মাতিয়ান গ্রামের পরেই হচ্ছে দ্রাস। সোনামার্গ থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দ্রাসের যে স্থানীয় নাম সেটা হচ্ছে হেমবাবাস, মানে হচ্ছে তুষার ভূমি। দ্রাস সেটা হচ্ছে সাইবেরিয়ার পর সারা পৃথিবীতে সব থেকে ঠান্ডা জায়গা, মানে শীতলতম জায়গা যেখানে মানুষ বসবাস করে। 1999 সালে কার্গিল যুদ্ধের অন্যতম সাক্ষী ছিল এই শীতলতম পাহাড়ি শহর দ্রাস।
এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, এটা হচ্ছে তার পেইড পার্কিং। এদিকে দ্রাসের দিক থেকে আমরা এলাম, আর এপাশে এদিকে হচ্ছে কার্গিল। তো এই দ্রাস পেরিয়ে কার্গিল যাওয়ার পথে, কার্গিল থেকে 50 কিলোমিটার আগে এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল যুদ্ধে শহীদ প্রত্যেক বীর ভারতীয় সেনার নামে এখানে শহীদ বেদি করা আছে। চলুন আমরা ভেতরে যাব, কিন্তু তার আগে আমাদের খাবারটা এখানে তো প্যাক করে নিয়ে আসা হয়েছে, খাবারটা আমরা কোনো একটা জায়গায় গিয়ে খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে আমরা ঘুরে দেখব কার্গিল ওয়ার মেমোরিয়াল। কার্গিল ওয়ার মেমোরিয়ালে যাওয়ার আগে সবাই যেন অবশ্যই একটা অরিজিনাল আইডেন্টিটি কার্ড, মানে সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, সাথে নিয়ে যাবেন। অরিজিনালটা চেক করবে, কোনো জেরক্স লাগবে না, ওনারা অরিজিনালটা দেখে নেবেন। আমরা এখানে খাওয়া দাওয়াটা সারবো। ভেতরে অনেকে খেতে বসেছেন, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, সেটা তো খাওয়া হলেই, তারপরে মাছ। এখনও পর্যন্ত 3 দিন হলো, 3 দিনের প্রতিদিন মাছ। কালকে খেয়েছি আবার ইলিশ মাছ। এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের সেলফি জোন। সবাই সেখানে দাঁড়িয়ে সেলফিটা তোলেন। আর এর ঠিক উল্টো দিকে এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢোকার পরেই সামনে পথ করে উঠছে ভারতের পতাকা। আর তার ঠিক পেছনে ওই যে পাহাড়, সেই পাহাড়েই শুরু হয়েছিল 1999 সালে ভারত আর পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ। জয় হিন্দ। আমার গায়ে কাটা দিচ্ছে, আমার গলা ভারাক্রান্ত হয়ে উঠেছে, হবে নাই বা কেন। আপনারা যারা এখানে আসবেন, এই শহীদ সেনাদের কথা যাদের মনে পড়বে, তাদের ইতিহাস আপনারা শুনবেন, তাদের স্মৃতিফলক এখানে আপনারা দেখবেন, আপনাদের নিজের অজান্তে দেখবেন চোখের কোণা চিকচিক করে উঠেছে। ভারত মাতা কি জয়। কার্গিল যুদ্ধের প্রতিটি বীর ভারতীয় শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো হয়েছে এই অমর জওয়ান জ্যোতি। যতজন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন সকলের নাম, তাদের র্যাঙ্ক এখানে ফলকের মধ্যে লেখা আছে। इसके बारे में हम जानना चाहते हैं। ठीक है, जो ये कारगिल युद्ध लड़ा गया था 1999, जिसकी 20 मई से शुरू हो गया। तो कारगिल में क्या हुआ कि पाकिस्तानी सेनाओं ने ये जो पहाड़ी है यहाँ से लेकर साउथ सियाचिन ग्लेशियर तुर्तुक सब सेक्टर तक उन्होंने घुसपैठ कर लिया था। और यहाँ पे जो इनको ये सारे घुसपैठिया को भगाने के लिए ऑपरेशन लड़ा गया था, जिसका नाम था ऑपरेशन विजय। और लड़ाई की शुरुआती पॉइंट है यही आपके बिल्कुल सामने, इसको मैं बताना चाहता हूँ, टोलोलिंग पहाड़ी। और यहाँ पे हम जहाँ पे बात कर रहे हैं ये 10,500 फीट में है। और ये जो टोलोलिंग की चोटी है ये 15,100 फीट में है, समथिंग 5,000 फीट समथिंग ये हाई में है यहाँ से। फिर यहाँ पे भारतीय सेना की 2 बटालियन ने यहाँ पे लड़ाई, इस तरफ से और इस तरफ से। तो लड़ाई इधर शुरू हुआ, 22 दिन से लड़ाई इधर, 2 बटालियन ने 2 साइड से लड़ाई। 2 बटालियन ने 2 साइड से, उनको रिजर्व में एक और बटालियन था। 3 बटालियन टोटल। हाँ जी, 3 बटालियन की लड़ाई थी। और 22 दिन समथिंग की लड़ाई के बाद ये जीत हासिल हो गई, लेकिन इसमें भी काफ़ी सारे शहीद हो गए हमारे। फिर इसके बाद आप देख सकते हैं एक ऊंची चोटी, आपकी पूरा बाएं में ये टाइगर हिल है। फिर यहाँ पे भी लड़ाई लड़ी गई थी। यहाँ पे भारतीय सेना की 18 ग्रेनेडियर्स और 8 सिख बटालियन, 2 बटालियन ने मिलकर हमला किया है। आप देख सकते हैं ये ऊंची चोटी होने के बदौलत काफ़ी मुश्किल लड़ाई लड़ी गई। ग्रेनेडियर योगेंद्र सिंह यादव, जिनको 17 गोली लगी थी यहाँ पे, लेकिन वो जीवित थे, को परमवीर चक्र से नवाजा गया। उनके जो कमांडर है लेफ्टिनेंट बलवान सिंह, जिन्होंने काफ़ी अच्छा लीडरशिप की उदाहरण दी, उनको भी महावीर चक्र से सम्मानित किया गया था टाइगर हिल में। फिर टाइगर हिल की जो बैटल के बाद .4875 जो बत्रा टॉप के नाम से आज मशहूर है, जहाँ पे 13 जम्मू एंड कश्मीर राइफल, 17 जाट, 2 नागा बटालियन ने लड़ाई लड़ी। और कैप्टन विक्रम बत्रा साहब, जो कि दुश्मनों से गुत्थम गुत्था की लड़ाई लड़ते हुए शहीद हो गए यहाँ पे। तो उनको, जी सर, तो उनको परमवीर चक्र से सम्मानित किया गया। ये जो चोटी में
और उनके साथ ही राइफलमैन संजय कुमार, जिन्होंने दुश्मन की मीडियम मशीन बंकर को बर्बाद कर दिया था लड़ाई के टाइम में, तो उनको भी यहाँ पे परमवीर चक्र उनकी बहादुरी के लिए दिया गया। 2 नागा बटालियन पीछे से आ रहा था और 17 जाट उनके सपोर्ट में थे। 3 बटालियन ने मिलकर यहाँ पे जीत हासिल की। इसके बाद आपको बटालिक सेक्टर की खालूबार, जुबैर, कुकरथांग, ये सारी चोटियाँ हैं यहाँ से थोड़ा दूरी में है सर यहाँ से। तो वहाँ पे भी लड़ाई लड़ी गई थी और वहाँ पे फर्स्ट 11 गोरखा राइफल्स, जिन्होंने कुकरथांग को कब्जा किया था, कैप्टन मनोज कुमार पांडे, जिनको परमवीर चक्र से नवाजा गया था ये खालूबार की पहाड़ी में, और जीत भी हासिल कर लिया। लेकिन कैप्टन मनोज कुमार पांडे लड़ते हुए शहीद हो गए। सिर्फ 23 साल के नौजवान थे, जिनकी स्मृति में यहाँ पे एक मेमोरियल भी बनाया गया है। अच्छा जी, तो उनको परमवीर चक्र वहाँ से सम्मानित किया गया था। तो ये कारगिल के सारे युद्ध में 4 परमवीर चक्र, जिनमें 2 जीवित हैं, 2 शहीद हैं। कैप्टन विक्रम बत्रा, कैप्टन मनोज कुमार पांडे शहीद, और ग्रेनेडियर योगेंद्र सिंह यादव और राइफलमैन संजय कुमार दोनों जीवित हैं। वो अभी जीवित है? अभी भी जीवित है। और राइफलमैन संजय कुमार, ही इज स्टिल सर्विंग इन द आर्मी इन द रैंक ऑफ सूबेदार मेजर, एंड ग्रेनेडियर योगेंद्र सिंह यादव, ही इज रिटायर्ड नाउ। ये 20 मई से चला था युद्ध और 26 जुलाई को ख़त्म हो गया, जिसमें भारतीय सेना की 545 जो जवान हैं वो शहीद हो गए थे। और ये वार मेमोरियल जहाँ पे आप लोग खड़े हैं, ये वार मेमोरियल उन्हीं वीरों का स्मारक है जिन्होंने अपने आज हमारे कल के लिए कुर्बान कर दिया, और उन वीरों को हम यहाँ पे हमेशा याद करते हैं और हम उन्हें सलाम करते हैं। और इसलिए 26 जुलाई यहाँ पे हर 26 जुलाई के दिन हर साल यहाँ पे कारगिल विजय दिवस मनाया जाता है। आपने एक कविता भी पढ़ा होगा यहाँ पे, शहीदों की चिताओं पर लगेंगे हर बरस मेले, वतन पर मरने वालों का यही बाकी निशा होगा। मतलब शहीद जो होते हैं, इनके चिताओं पर हर वर्ष मेला लगता है। तो इसीलिए यहाँ पे कविता भी लिखा गया है, शहीदों के प्रति समर्पित कविता है। मेमोरियल हर रोज खुला रहता है? ये हमेशा खुला रहता है सर। अच्छा। ओपनिंग टाइम आपको सुबह 6 बजे से यहाँ पे आना शुरू करते हैं। 6 बजे? अच्छा। और शाम को 8 बजे तक। फॉरेनर्स को भी अलाउ करते हैं, लेकिन फॉरेनर्स को म्यूजियम अलाउ नहीं है। फोटोग्राफी चारों ओर वीडियोग्राफी और फोटोग्राफी ले सकते हैं सिर्फ म्यूजियम के अंदर, क्योंकि वहाँ पे कुछ रिस्ट्रिक्शन है, कैप्चर वेपन डॉक्यूमेंट्स वगैरह होने के कारण। थैंक यू सो मच, नाइस टू मीट यू। भारत माता की जय। जय हिंद। जय हिंद। পথ করে উঠছে ভারতের তিরঙ্গা। এই যে তিরঙ্গা পতাকা উঠছে, ঠিক এর পেছনেই হচ্ছে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে তলোলিং পিক। এখানেই শুরু হয়েছিল কার্গিল ওয়ার, এবং ভারতীয় সেনারা সফলভাবে প্রতিটা পিক থেকে শত্রু সেনাকে হটিয়ে দেয়। এই যে এপাশে তলোলিংয়ের পাহাড়, আর এপাশে এই যে দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু যে পিকটা, সেই পিকটা হচ্ছে টাইগার হিল। আর তার পাশে গন্ডারের সিংয়ের মতো যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রাইনো পয়েন্ট। এই যে কার্গিল ওয়ার, এই কার্গিল ওয়ারে আমরা তো জানি ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধ শুরু করেছিল, তার নাম দিয়েছিল অপারেশন বিজয়। শুধু ভারতীয় সেনাই নয়, এর সাথে সাথে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনী, তারাও কিন্তু এই অপারেশন বিজয়ে যোগদান করেছিল। ভারতীয় বিমান বাহিনী শুরু করেছিল অপারেশন সফেদ সাগর। তারা যে বম্বিং যেটা করেছিল বরফের ওই যে পিকগুলোর উপরে, তার নাম দিয়েছিল অপারেশন সফেদ সাগর। আর ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি, তারা শুরু করেছিল অপারেশন তলোয়ার। তারা কি করেছিল? এখান থেকে তো সমুদ্রের কোনো সম্পর্ক নেই, তাহলে তারা কিভাবে এই যুদ্ধে অংশ নিয়েছিল? ভারতীয় নৌবাহিনী অপারেশন তলোয়ার করে করাচি যে নৌবন্দর, সেই করাচি বন্দরকে পুরোপুরি অবরুদ্ধ করে দিয়েছিল চারদিক থেকে। মানে বাইরে থেকে কোনো রকম যে রসদ যাতে না আসতে পারে, কোনো রকম অস্ত্রশস্ত্র সাপ্লাই যেখানে যাতে না আসতে পারে, সেটা পুরোপুরি অবরুদ্ধ করেছিল। এইভাবে ভারতীয় নৌবাহিনী এই অপারেশন বিজয়ে সঙ্গী হয়েছিল। দুটো হাউজদার অরিজিনাল কামান এখানে কিন্তু রাখা আছে, যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই কার্গিল ওয়ারে। তার সাথে রয়েছে একটা বড় বফার্স কামান, আর রাখা রয়েছে একটা MiG-21, যে বম্বিং হয়েছিল সেই সময় এই MiG-21 থেকেই বম্বিং হয়েছিল। এই হচ্ছে MiG-21। কেমন লাগলো? ভালোই লাগলো। চোখের কোণটা কি ভিজেছে? হ্যাঁ, একটু হলেও ভিজেছে। তো চোখের কোণটা যার ফলে আমরা এখানটা আসতে পারলাম, এত সুন্দরভাবে দেখতে পারলাম।
এই যে জঙ্গল দেখছেন পুরোটাই হচ্ছে অ্যাপ্রিকটের জঙ্গল। কার্গিল চেকপোস্ট রীতিমতো বড় শহর কার্গিল। কার্গিলের মেন বাজার সেটা ছাড়িয়ে কিন্তু আমরা অনেকটা ভেতরে প্রায় 4 কিলোমিটার ভেতরে এসেছি। এখানেই আমাদের হোটেল চুতুক হাইটস। কার্গিলে আমাদের হোটেল চুতুক হাইটস 1 2 3 4 5 তলা হোটেল, বিশাল হোটেল। লোকেশনটা দুর্দান্ত না? দুর্দান্ত লোকেশন, ভীষণ পছন্দ হয়েছে হোটেল চুতুক হাইটস। কার্গিলে আজকে রাতটা আমরা এই হোটেলেই থাকবো, কালকে আমরা এখান থেকে বেরোবো লেহের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। বাহ, রিসেপশনটা কিন্তু দুর্দান্ত। হোটেলটা তো ভীষণ সুন্দর। আমাদের রুম 205। বাহ, করিডোরটাই কত চওড়া। এটা হচ্ছে স্মার্ট কার্ড, এখানে কার্ডটা দিলে তবে আলোগুলো জ্বলে। রুমটাও সুন্দর, রুমের লোকেশন সেটাও সুন্দর। আগে রুমটা দেখাই। কিং সাইজ বেড, এখানে কিন্তু ঠান্ডার জায়গা, রুম হিটার এখানে রয়েছে। এটা অবশ্য শ্রীনগরের রুমেও দেখেছিলাম। এখানে একটা টিভি টেবিল রয়েছে, ক্যাবিনেট করা রয়েছে, এখানে একটা চেয়ার, ওখানে একটা চেয়ার, টি টেবিল, বেডসাইড টেবিল সেটা তো আছেই, একটা বড় কাবার্ড, লাগেজ র্যাক, দেয়াল জোড়া আয়না। বাথরুমটা আমাদের দেখাই। ও লাভলি, বিশাল বড় একটা আয়না রয়েছে। বেসিনটা তো খুবই সুন্দর, সাবান শ্যাম্পু এসব তো রয়েছে, একটা হেয়ার ড্রায়ার সেটাও রয়েছে, চানের জায়গা সেটা এখানে সেপারেটার দেওয়া, টাওয়েল রাখা রয়েছে। কমোড এপাশে, বাহ, কমোডটা এপাশে। আশা করি সেন্ট্রালাইজড গরম জল হবে, কোনো গিজার আমি দেখতে পাচ্ছি না। এত কিছু যখন রয়েছে গরম জল নিশ্চয়ই বালতি করে আসবে না, সেন্ট্রালাইজড হবে। রুমটা তো দুর্দান্ত, এই নিয়ে কোনো কথা হবে না, কিন্তু রুমের লোকেশনটা যেটা সেটা একটু দেখায়। এই জানলা দিয়ে এপাশেই হচ্ছে এই সুরু ভ্যালির সুরু নদী। একটা সুন্দর মিষ্টি ছোট্ট ব্যালকনি আছে, শুধু এখানে বসে বসেই বিকেলবেলাটা কাটিয়ে দেওয়া যাবে। অপূর্ব অপূর্ব, কেমন সুন্দর লোকেশন। মানে এটা মার্কেটে নয়, মার্কেট থেকে একটু বাইরে, কিন্তু নদীর ধারে। হোটেলটাও দুর্দান্ত, রুমগুলো খুব ভালো, দিল খুশ হয়ে যায়। হোটেলের লবিটা কিন্তু একদম ঝাঁ ঝকঝকে। ইভিনিং স্ন্যাক্সে আজকে আছে ফিশ ফিঙ্গার, দারুণ বানিয়ে যাবে। এদের এই সামনের লনটা কিন্তু ভারী সুন্দর। সবাই খেতে চলে এসেছে একসাথে। আরো বেশ কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে লামানুক দেখবো, আপনার মুনল্যান্ড দেখবো, তারপরে ম্যাগনেটিক হিল দেখবো, জাংস্টার মানে যেখানটা গরম গরম ভাত, ডাল আর মাছ ভাজা, সেটাও এই কার্গিলে বসে। সত্যি খাওয়া দাওয়াটা একদম অন্যরকম খাওয়া, মানে কোনো ট্যুরে গিয়ে আজ পর্যন্ত আমি এরকম খাওয়া দাওয়া খাইনি।